হ্যাঁ সরি ভাই, আসলে ওই রেকর্ড হচ্ছিল তো। তা আবার নাম বলি, হ্যাঁ, ইমতিয়াজ। আর আর হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমার মানে বেসিক ফর রিডিং এর উপরে। টুকটাক ছোটখাটো কিছু কাজ আছে যে কাজগুলো আর কি দেখা গেল আপনারা হয়তো অনেকেই পারেন, অনেকেরই হয়তো মানে দেখা গেল কাজগুলো মানে করতে পারেন, বাট আজকে আমি যেভাবে দেখাবো এইভাবে হয়তো অনেকেই করেন নাই। আর ফটো এডিটিং এর উপরে যে কাজগুলো অনলাইনে আছে, এটা আসলে দেখলে অবাক হয়ে যাবেন। আগে আমরা যখন কাজ করতাম, সবাই যখন কাজ করে বা মানে করতেছিল, সবার মানে এসিও বা ওয়েব ডিজাইনের উপরে মানে ঝোঁকটা সবসময় বেশি, কারণ এসিওতে তুলনামূলকভাবে কাজ অনেক বেশি, আর ওয়েব ডিজাইনে টাকা বেশি। ওয়েব ডিজাইনে টাকা বেশি। সবার কি মোটামুটি অনলাইন সম্পর্কে ধারণা আছে যে আসলে কোন লেভেলের কাজ আমি করব, আর কোন লেভেলের কাজ তুলনামূলকভাবে বেশি আছে, বা কোন লেভেলের কাজ আমাদের জন্য মানে অনেক বেশি করতে অনেক সুবিধা হবে? কারো ধারণা আছে এরকম? আর ছবি, ইমেজ ইমেজ রিসাইজিং, ক্রপিং, অ্যানিমেটেড গ্রিফ, এগুলো কি তৈরি করার অভিজ্ঞতা আছে কারো? কারো আছে ভাইয়া? আরেকটা কথা, কেউ যদি ঘুমাতে চান প্লিজ সবাই ঘুমাতে পারেন, কোনো সমস্যা নাই। ঘুমাতে হলে জাস্ট চুপচাপ ঘুমা যান, কোনো প্রবলেম নাই। আর আমার এই ক্লাসটা জাস্ট না ঘুমায়া, কোনো কিছু না চিন্তা করে টাকা থাকলে শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো রিল্যাক্স, কোনো প্রবলেম নাই। আর এর আগে রাফিয়াত ভাইয়ের ক্লাস, বেদির ক্লাস বা ইসি ভাইয়ের ক্লাস, সবার ক্লাসের মতো লাইক ওই রকম মাথা খাটায় চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। শুধু চোখটা রাখেন স্ক্রিনের দিকে, হয়ে যাবে। আর ওই ওই যেটা বললাম যে ইমেজ ক্রপিং, তারপরে হচ্ছে টুকটাক এডিটিং, এগুলো তো মনে হয় সবাই করেন ফেসবুকের জন্য, বা মানে টুকটাক অন্য সব অনলাইনে সোশ্যাল মিডিয়াগুলোর জন্য ব্যবহার করা ছাড়া কি অন্য কেউ মানে ওই লেভেলের গ্রাফিক্স ডিজাইনিং করছেন বা ছবি এডিটিং করা হয়েছে কারোর আছে? ভাইয়ার আছে? কোথায় গেছে? মানে আই আই মিন মানে কোন কিসের জন্য করছেন আপনি? ওডেক্সের জন্য? মানে ওডেক্সে ফটো এডিটিং করেন আপনি? মানে ওডেক্সে শুধু ফটো এডিটিং এর কাজগুলোই করেন? আচ্ছা আচ্ছা, কোন টাইপের কাজ ভাই? মানে ক্রপিং, ব্যাকগ্রাউন্ড ডিলিট, এগুলো? ব্যাকগ্রাউন্ড ডিলিট, ফটো। ও তাহলে তো ভাইয়া আজকে মানে ভাইয়া দেখা গেল যে ভাইয়ার আজকে ক্লাসটা অনেক বেশি ইজি হবে আমাদের জন্য, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো হয়তো বা এক ক্লাসে দেখা দেওয়া সম্ভব না, এটা হয়তো সবাই জানেন, বাট বাকি যে কাজগুলো আছে খুব সহজে করা সম্ভব। আমি কালকে রাত্রেবেলা আপনাদের এই ক্লাসটা নেওয়ার কথা যখন আমার বললো অফিস থেকে, তখন আর কি ওডেক্সে এমনি ঢুকছিলাম। ঢোকার পরে দেখলাম যে ফটো এডিটিং এর উপরে কি কি কাজ আছে, যখন যেটা আমি হয়তো বা আপনাদের ওই আচ্ছা পোজ দিই, হ্যাঁ, ছবি তুলতেছি, মারিগুলো হয়েছে। ওকে, তো অনলাইনে যখন মানে কাজগুলো দেখলাম, ওই সময় দেখা গেছে কি যে অনেক লং টার্মের ফটো এডিটিং এর উপর কাজ আছে। লং টার্মের ফটো এডিটিং এর কাজগুলো কেমন, কোন কোন লেভেলের? সবাই ই কমার্স সম্পর্কে মোটামুটি ধারণা আছে? ই কমার্স নিয়ে ধারণা আছে, মানে অনলাইনে যে আমরা প্রোডাক্ট কিনি, স্পেশালি আপুরা যারা আছেন তাদের তো মনে হয় যে অনলাইনে টুকটাক ফেসবুকে অনেক ফ্যান পেজ লাইক করা থাকে, যেখান থেকে অনেকেই প্রোডাক্ট কিনেন। তো এই বাংলাদেশে যেমন এই ই কমার্স গুলো গ্রো করতেছে, দেশের বাইরে আরো আগে গ্রো করছে। দ্যাটস ওয়াই আমরা হয়তো বা ওদের কাছ থেকে কিছু আইডিয়া গুলো নিয়ে, ওদের কাছ থেকে কিছু মানে ইয়াগুলো নিয়ে হয়তো আমাদের বাংলাদেশে ই কমার্সটা অনেক বেশি গ্রো করছে। তো এই ই কমার্স পোর্টালগুলোর ওনার যারা আছে বা যারা অথরিটি আছে, ওরা করে কি ওডেক্সে এই টাইপের অ্যাডগুলো পোস্ট করে। প্রোডাক্টগুলোর ছবি, প্রোডাক্টগুলো ক্রপিং, রিসাইজিং আর মানে সৌন্দর্য বর্ধনের মূল কাজটাই থাকে আসলে ওডেক্সের যে এই জবগুলোর মধ্যে। তো এই জবগুলো দেখা যায় যে আপনার লার্জ মানে কি বলবো আমি, মানে অনেক দিনের হয়। নর্মালি 1 মাস, 2 মাস, 3 মাস না, মানে 1 বছর, 1.5 বছরেরও অনেকের আছে। একটা ভাইয়ের প্রোফাইল দেখলাম, উনি বাংলাদেশি। উনি হচ্ছে গত 2 বছর ধরে শুধু এই কাজটাই করতেছে, অর্থাৎ ক্লায়েন্ট শুধু ছবি তুলে ছবিগুলো ওনাকে দিয়ে দিচ্ছে, আর উনি ছবিগুলো ক্রপিং করতেছে প্রমোশনের জন্য, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে প্রমোশনের জন্য ছবিগুলো তৈরি করে নিচ্ছে, এবং ওই ছবিগুলো পরবর্তীতে ফেসবুক থেকে শুরু করে বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলোতে শেয়ার হচ্ছে। তো মানে যে কাজগুলো ধরেন আমি আজকের ক্লাসটা করার পর আপনি যে কাজটা করতে পারবেন, এই কাজটার জন্য স্পেশালি আপনার আলাদাভাবে কোনো ধরনের কোনো কোর্স বা কোনো ধরনের কোনো স্কিল ডেভেলপমেন্টের দরকার হবে না। বাসায় গিয়ে জাস্ট হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দেন, এই ক্লাসের উপরে আমার মনে হয় আপনি পারবেন এবং সুন্দরভাবে পারবেন। আর একটা ছবি মানে মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে। আপনি যদি নর্মাল একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন, ওই ছবিটা মানুষ একভাবে দেখবে, আবার দেখা গেল আরেকটা কোনো ওই ছবিটাই হয়তো একটু চেঞ্জ করে, একটা বর্ডার দিয়ে কালারটা একটু সামান্য চেঞ্জ করে, কিছুটা ব্লার করে যদি আপনি ছবিটা আপলোড করেন, তাহলে মানুষ ভিন্নভাবে দেখবে। এটাই স্বাভাবিক। সবাই তো ওই ফেসবুকে শেয়ার করা ছবিগুলোর উপরে একটা জাজমেন্টও আছে, তাই না? যে আমি একটা ছবি আপলোড করছি এডিট করে টুকটাক চেঞ্জ করে, আর আরেকটা ছবি হয়তো আপলোড করছি যে লাইটটা অফ করতে হবে। আর অন্য ছবিটা দেখা গেল যে যেটা আমি একটু টুকটাক এডিট করে দিছি, ওইটার তুলনামূলকভাবে লাইকগুলো বেশি আসছে। স্বাভাবিকভাবে সব মানুষই চায় একটা জিনিস অর্গানাইজ করে রাখা, একটু মানে সাজায় গুছায় করানোর জন্য। তো
তো ওই সাজানো গোছানোর ব্যাপারটা হয়তো বা আজকে আমি আপনাদের দেখাইতে পারবো। আর অনলাইনে ছবির কাজগুলোর কথা বললাম, $5 থেকে শুরু করে আপনার, আমি যে কাজগুলো করে দেখাবো আজকে বা করবো, $5 থেকে শুরু করে আপনার $50 কাজও আছে ওডেক্সে, যেটা হয়তো বা আজকে বাসায় গিয়ে আপনারা চেক টেক করে দেখতে পারবেন। আর এমনিতে মানে এখানে গ্রাফিক্স ডিজাইনার কেউ আছে, মানে প্রফেশনাল টাইপের আর রেগুলার ফটোশপে কেউ কাজ করেন, কেউ আছেন ভাইয়া ছাড়া? কেউ নাই? কেউই নাই? দেখ ভালো হইছে। ভাইয়া কাজ করেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যে সেমনি বসে থাকেন ভাই, আমারটা দেখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যে কাজগুলো করতে যাচ্ছিলাম ওই কাজগুলো দেখা গেল যে আমার বোর্ডে যাওয়া লাগবে না, আমার জন্য অনেক সুবিধা হয়েছে। দেখেন নর্মালি যারা ছবি সম্পর্কে জানেন সবাই তো মানে সবাই মোটামুটি এই জিনিসগুলো জানি যে ছবির এক্সটেনশনটা অর্থাৎ ফরম্যাটটা জেপিজি হয় নর্মালি। আর এখানে আমি 3টা ফরম্যাট দেখানোর চেষ্টা করছি, 4টা ফরম্যাট দেখানোর চেষ্টা। এটা আসলে জিফ গিফ যেটা আছে এটা আসলে ছবির ফরম্যাট না, পিএনজি, বিএমপি আর জেপিজি। পিএনজি ছবিটা নর্মালি ট্রান্সপারেন্ট হয়, যে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না নর্মালি। আমি মানে কোনো পুঁথিগত ব্যাখ্যা দিচ্ছি না কারো কাছে, পুঁথিগত কোনো সংজ্ঞা দিচ্ছি না, জাস্ট বলতে চেষ্টা করতেছি যে ছবিটা জানানোর চেষ্টা করতেছি কোনটা কোন ধরনের ছবি। পিএনজি ছবিগুলো নর্মালি ব্যাকগ্রাউন্ডলেস ছবি হয়, এই ছবিগুলো দিয়ে মানে এই ছবিগুলো নর্মালি ইউজ করা হয় আপনার প্রোডাক্টের ছবি, আপনার লোগো আর ওভারঅল আরো মানে গ্রাফিক্যাল কিছু কাজের জন্য। বিএনপি এটাও একটা, এই বিএনপির ব্যাপারটা নিয়ে অনেক মজার একটা ব্যাপার আছে। ওই মেহেদি বলতো যে 1971 সালে যখন আওয়ামী লীগ মানে জয়ী হয়, 1981 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, সম্ভবত 1981 সালে না, আমার বাংলাদেশের ইতিহাস সম্পর্কে খুব বেশি ভালো ধারণা নাই, তো মেহেদি বলেছিল যে 1981 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখনকার থেকে বিএনপি বাদ হয়ে গেছে। তো এই বিএনপির সমস্যা হচ্ছে এই এই ছবির মানে এই ফরম্যাটটার সমস্যা হচ্ছে আপনার ছবির রেজুলেশন অত ভালো না, দ্যাটস ওয়াই এটার ব্যবহারটা ওই পরিমাণে হয় না এখন আর। জাস্ট একটা ফরম্যাট ছিল আগে, দিস ইজ ওয়াই আমার এখানে নিয়ে আসা। পিএনজিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডলেস ছবি, আমি আগেই বলছিলাম, আর জেপিজিটা রেগুলার আমরা যে ছবিগুলো ইউজ করি ছবির ফরম্যাট, এটা হচ্ছে জেপিজি। আর গিফটটা অনেকেই দেখছেন অনলাইনে, স্পেশালি বিভিন্ন ওয়েবসাইটগুলোতে ব্যানারগুলোতে ঘুরে। বিক্রয়.com এর একটা গিফট অ্যাড মেবি এখানে আমরা সবাই দেখছি যারা ফেসবুক ইউজ করি। বিক্রয়.com এর একটা উপর থেকে একটা প্রোডাক্ট আসে, তারপর একটা প্রোডাক্ট আসে, তারপর একটা প্রোডাক্ট আসে, তারপরে এখানে লেখা থাকে যে আমি সবকিছু পাওয়া যায় বিক্রয়.com, এমন একটা অ্যাড। তো এই অ্যাডগুলো তুলনামূলক মানে আপনি চাইলে খুব সহজেই হয়তো বা আধা ঘন্টা 45 মিনিট টাইম যদি আপনি দেন আপনি নিজেও বানাতে পারবেন। আর এই কাজগুলো নর্মালি হয় মানে অনলাইনে যখন সোশ্যাল মার্কেটিং বা অ্যাড পোস্টিং এর ক্ষেত্রে, বা দেখা গেল যে অনলাইন নিউজ পেপারগুলো নর্মালি এই টাইপের অ্যাডগুলো কিনে থাকে নর্মালি, তখন দেখা যায় এই অ্যাডগুলো আপনি ওয়েবসাইটে লাগায় আপনার প্রোডাক্টের প্রমোশনগুলো খুব সহজেই করতে পারেন। তো ছবির ফরম্যাটগুলো নিয়ে মোটামুটি আমরা জানলাম। এখন দেখি আসলে প্রথমে যে ব্যাপারটা আছে যে আমরা একটা সফটওয়্যার ইউজ করে মানে আমরা ছবিগুলো এডিট করব, আর সেই সফটওয়্যারটা হচ্ছে ফটোস্কেপ। নর্মালি ফটোশপ ওপেন করতে করতে দেখা যায় যে আধা ঘন্টা সময় লেগে যায়, আর সবার কার পিসির কনফিগারেশন কতটুকু এটা আসলে আমি জানি না। আর নর্মালি সব কনফিগারেশনের পিসিতে এই ফটোশপটা ওপেনও হয় না। কয়জনের পিসিতে ফটোশপ সেট আপ করা আছে ভাই, কেউ বলতে পারবেন? কার পিসিতে আছে? কমল ভাইয়ের পিসিতে, ভাইয়ের পিসিতে। আচ্ছা আচ্ছা, বাহ, সবাই ফটোশপ ইউজ করে। ফটোস্কেপ কি কেউ ইউজ করছেন? ফটোস্কেপ ভাইয়া দেখা যাচ্ছে, বেশি উপরে ওঠানো লাগবে না। হ্যাঁ হ্যাঁ দেখছি। তো আচ্ছা, হ্যাঁ স্ক্রিন, হ্যাঁ রেকর্ডিং চলতেছে তো। আপনি কি ফুল স্ক্রিন করতে বলতেছেন? ফুল স্ক্রিন টাচ বার ছাড়া করি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা আজকে যে সফটওয়্যারটা নিয়ে কাজ করবো, এই সফটওয়্যারটা হচ্ছে মানে খুব ছোট একটা সফটওয়্যার এবং মানে অনেক লাইট, আপনার পিসিটাকে ওইভাবে সে স্ট্রেস দিবে না। আর ওই সফটওয়্যারটাতে তুলনামূলকভাবে যে বাকি যে কাজগুলো আছে ওইটা খুব সহজেই আপনি করতে পারবেন। আচ্ছা, সিম্পলি ছবি ক্রপিং, তারপরে আপনার রিসাইজিং, এগুলো তো সবাই করছেন না? সবাই করছেন? সবাই সবাই
হাই হাই রে, আপনাদের তো সবাই অনেক বেশি টায়ার্ড বানাই দিছে এরা, আমার কাছে কেউ রেসপন্স করতেছে না। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি সফটওয়্যারটা ওপেন করি। এটা হচ্ছে ফটোস্কেপ। আমরা ফটোস্কেপের মাধ্যমে জাস্ট আমি বেসিক কিছু ধারণা দিই, আর কেউ এটা মনে করেন না যে ফটোস্কেপ বাংলাদেশে ব্ল্যাক আইস বানাইছে এর জন্য এটার মার্কেটিং করতেছি আমি। অনেক বেশি মানে ইউজ করা সম্ভব এবং সফটওয়্যারটা অনেক বেশি ইজি ইউজ করতে, দ্যাটস ওয়াই হয়তো বা আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি এটাই। চলেন দেখি এডিটরগুলো। এটা এডিটর, আমরা এডিটর দিয়ে ডিরেক্টলি এডিটর দিয়ে ঢুকে আসেন। আচ্ছা, ফটো এডিটিং এর যে ব্যাপারটা আছে সেই ওই ব্যাপারটা দেখে আসেন। প্রথম আমরা যে ছবি রিসাইজ করা, ক্রপিং করা, ব্লার করা, আর মানে স্পেশালি আমরা যে ব্যাপারটা করি সেটা হচ্ছে মানে ক্লোরিং করা, ওই পুরো জিনিসটা চলেন আমরা একটা ছবির সাথে দেখি। এখানে যেমন একটা ছবি আছে, এই ছবিটারে কেউ এটা করতে পারবেন, এইটা এই ছবিটাকে কেউ মানে মানে এইটা এরকম টাইপের কেউ কোনো কাজ করছেন কিনা? এই কাজগুলো নর্মালি কখন হয় জানেন? স্পেশালি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। আপনি ই কমার্স ওয়েবসাইটে যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন তখন প্রোডাক্টের ছবিটা অনেক বেশি ক্যাচি হইতে হয়, অনেক বেশি মানে সুন্দর হইতে হয়, যাতে করে কাস্টমার যখন প্রোডাক্টটা দেখবে তখন যাতে করে সে প্রোডাক্টের প্রতি একটু তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেয়। এই সাজসজ্জা একটু মানে বুঝতে হবে আর কি। তো এটা কি কেউ করতে পারেন? এরকম কেউ করছেন? এরকম কাজ কি কেউ কারো করা হয়েছে? করছেন কেউ ভাইয়া? কি দিয়ে করছেন? কি ও ভাইয়া করছেন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। তারপর আর কে? সাহিল করছেন? কি দিয়ে, কোন সফটওয়্যার দিয়ে? ফটোস্কেপ দিয়ে করছেন। আচ্ছা, বাকি যারা করে নাই তাদের জন্য আসেন একটু দেখি। সিম্পলি দেখা যায় যে এটা দেখা যাচ্ছে ই কমার্সের অ্যাডের জন্য তৈরি করা একটা মানে একটা ছবি। আমরা এই ছবিটা দেখেন, এই ছবিটাতে জাস্ট এক সিম্পল একটা ফ্রেম ইউজ করা হয়েছে, আর হয়তো বা একটু ক্রপিং করা হয়েছে, রিসাইজিং করা হয়েছে। কারণ এক একটা ছবি, এক একটা ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটের জন্য একটা ভারী ছবি অনেক বেশি কি হয়, একটা ওয়েবসাইটে যখন আমরা ভারী 1 MB একটা ছবি আপলোড করবো তখন কি হবে, সাইটটার অনেক বেশি লোড নিবে, রাইট? সবাই কি জানেন তো না যে ছবি যখন আমরা ওয়েবসাইটে আপলোড করতে যাই বা আপলোড করি তখন একটা ছবির রেজুলেশন বা ছবির সাইজ যদি অনেক বেশি হাই হয় তখন কিছু ইয়াটা লোড বেশি নেয় না, লোড অনেক বেশি নেয়। তো ওই লোড বেশি নিলে দেখা যাবে যে ওইটা আপনার ক্লায়েন্টের জন্য সমস্যার, কারণ ক্লায়েন্ট তখন বলবে যে তুলনামূলকভাবে অনেক বেশি ইজি একটা ছবি আপলোড করার জন্য তুমি দাও, বা মানে কম সাইজের একটা ছবি আপলোড করার জন্য দাও, যেটা আপলোড করলে আমার ইয়াগুলো তুলনামূলকভাবে, আমার পেজটা তুলনামূলকভাবে কম লোড নেবে। তো এই কম লোড নেওয়ার জন্য ছবিটা যখন আমি রিসাইজ করব, খুব সিম্পলি এখানে রিসাইজের অপশনটা আছে, আপনি চেঞ্জ করে ফেলেন 8 হয়ে গেছে না, 5/3। আপনার এটা চেঞ্জ হয়ে গেছে খুব সহজেই। আর ক্রপিং এর ব্যাপারটা এখানে আরো সহজ। আমরা জাস্ট এই হোমের এখানে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি, হোম, অবজেক্ট, ক্রপ, টুলস, এখান থেকে আপনি ক্রপটা নেন, আপনার মাউসের রাইট ক্লিকটা চেপে ধরেন, কেটে ফেলেন। ডান। আর তারপর আমরা যা শুধু ছবির ফ্রেমটা চেঞ্জ করে দিব। এখনো মনে হয় ওইটার মতো হয় নাই না? মার্জিনটা একটু কমায় সাদা করে দেন, হয়ে যাবে। কি হয়েছে ওইটার মতো? এই লাল শ্যাডোটা যেটা আসছে, লাল শ্যাডোটা কেন আসে জানেন? লাল শ্যাডোটা আসছিল, আমি ফ্রেম লাইনে ক্লিক করছিলাম, ফ্রেম লাইন থেকে
এখানে লাইটটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই মানে ফ্রেম লাইনে সাদা ইয়াটা চলে আসছে। আর এখন ছবিটা যেহেতু আমি সেভ দিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই সে ফ্রেম, নতুন করে একটা ফ্রেম এখানে অ্যাপ্লাই করছে পুরো ছবির উপরে। কারো কোনো সমস্যা আছে, কারো কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু সবাই এত ঘুমায় গেছে সবাই। না, আপনি একবার সেভ করে ফেলছেন, ওটা মডিফাই করতে পারবেন না। এখন আবার আপনি যদি, হ্যাঁ ওই ছবিটা আমি আবার আবার এডিট করবো, আবার চেঞ্জ করবো, সেক্ষেত্রে আপনার এই ছবিটাই সে চেঞ্জ করে নাই আমাদের এই সফটওয়্যারটা। আপনি আপনার ফোল্ডারে যান, এখানে গিয়ে অরিজিনাল পিকচারের মধ্যে আপনি আপনার ছবিটা আবার ফিরে পাবেন। অরিজিনাল পিকচার কই? এত ছবির মধ্যে খুঁজে পাওয়াটা কঠিন। আচ্ছা, আমরা মনে হয় এখান থেকে ছবি এডিট করতেছি না। দেখেন এখানে যখন আমি ছবিটা সেভ দিচ্ছি, এখানে অরিজিনালটা আলাদাভাবে তৈরি হয়ে আছে। অর্থাৎ এই আমরা ফটো এডিটিং এর রিসাইজ ক্রপিং এই ফোল্ডারের মধ্যে ছবি এডিট করছি। অর্থাৎ আমার অরিজিনালটা তৈরি হয়েছে এখানে, যেখান থেকে আমি ছবিটা নিছি, নাম্বার 1 ফোল্ডারের এখানে অরিজিনাল এই ছবিটা আবার এখানে আমি পাচ্ছি। সো আমি চাইলে এখান থেকে আবার গিয়ে এডিট করে নিতে পারতেছি। ঠিক আছে, এখন আসেন এই ব্যাপারটাগুলো গেল তো খুব সিম্পল একটা ব্যাপার, যে আমি ছবিগুলো কোথা থেকে এডিট করতেছি, তাই না? এই ক্রপিং ইমেজ, এটা যে কোনো সফটওয়্যার করতে পারে। একটা ফ্রেম লাগানো, ছবিটা ক্রপিং করা, তারপরে চাইলে যদি আপনি চান যে নির্দিষ্ট জায়গাটা ব্লার করবেন, সেই ব্লার করার অপশনটা আমাদের এই সফটওয়্যারটা দিচ্ছে। ফিল্টারের দেখেন এখানে ফিল্টার অপশনটা আছে, ফিল্টার অপশনের নিচে অ্যারোতে ক্লিক করলে আমি বেশ কিছু অপশন পাচ্ছি। এখানে রিজন আউট অফ ফোকাস, রিজন আউট অফ ফোকাসটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এই পয়েন্টারটা যেখানে ফিক্স করবেন, ওই জায়গাটা বাকি রেখে আপনার পুরো ছবিটাকে ব্লার করে দিবে। এখানে আপনি সাইজটা বাড়াতে কমাতে পারতেছেন, কোনো সমস্যা নাই। আমি যদি মনে হয় যে না আমার এই সেল অপশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট পেছনে যে দাঁড়ায় আছে ওনার দরকার নেই, আমার শুধু এই সেল অপশনটা দরকার, তখন আপনি কিন্তু চাইলে এখান থেকে এটা চেঞ্জ করা বা এটা বাড়ানো কমানোর ব্যাপারটা আপনার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। এই আর ঠিক সেম ভাবে আপনি যেখানে পয়েন্টারটা রাখছেন, ওই পয়েন্টারের ওই জায়গাটা ছাড়া ওই পয়েন্টারের জায়গাটাই শুধু ব্লার করবেন, এটাও সম্ভব। যদি এমন হয় জাস্ট রিভার্স দ্য এরিয়া এই জায়গাটাতে ক্লিক করেন, বাকি অংশ শুধুমাত্র ওই পয়েন্টারের ওই এরিয়াটাতে ব্লার হয়েছে, বাকি অংশটা কিন্তু ঠিক হয়ে আছে। দেখেন বাকি অংশটা ঠিকঠাক। আচ্ছা, এই তো গেল বেসিক ফটো এডিটিং, মানে জাস্ট ছোটখাটো একটা ফটো এডিটিং। আমি নর্মালি ছবি রিসাইজ করতেছি, তারপরে কি বলো এটাকে, ফ্রেম লাগাচ্ছি আর হচ্ছে ক্রপিং করলাম। আচ্ছা, এইটা কি কেউ করতে পারছেন যে এমন কোনো সফটওয়্যার দিয়ে কাজ করছেন যে দেখা গেল যে 10টা 20টা বা 100 ছবি একসাথে রিসাইজ করতে পারে? 100 ছবি। আর কেউ আর কেউ এটা তো আমি কইতাছি, অন্য কিছু কন। তো আমরা দেখা যায় যে একসাথে অনেক ছবি রিসাইজ করতে হয়। কেন হয়? ওই সেম কাজ। অর্থাৎ আপনি যখন একসাথে অনলাইনে কোনো একটা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, দেখা গেল ওই ওয়েবসাইটের একটা ফটো গ্যালারি আপনাকে বানাইতে বলা হয়েছে, ফটো গ্যালারির ছবিগুলো আপনি চেঞ্জ করবেন এবং ওই সবগুলা ছবি আপনার এক সাইজে করে দিতে হবে, অথবা যে কোনো 2টা সাইজে করে দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিচ্ছে সব বিশাল বিশাল একটা সাইজের ছবি, কিন্তু ওইটা মানে ওইগুলো দিয়ে হবে না। দ্যাটস ওই ক্লায়েন্ট আপনাকে ভাড়া করছে। দেখা গেল 5000 ছবি সে একসাথে দিয়ে দিছে, আর এই 5000 ছবি যদি একটা একটা করে রিসার্চ আপনার করতে হয়, তাহলে মেবি 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগে যেতে পারে। আর এখন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বসে থেকে আপনি হয়তো বা ওইটা আধা ঘন্টা বা 20 মিনিটে আপনি রিসার্চ করে ফেলতে পারেন। সম্ভব? অসম্ভব না। তো এইটা কিভাবে করে চলেন এই জিনিসটা দেখি। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি মানে এখান থেকে যাওয়ার আগে আরেকটা জিনিস করে যাই, সেটা হচ্ছে যে ছবির ব্র্যান্ডিং। ফটোশপ ছাড়া অন্য কেউ কি ছবির ব্র্যান্ডিং, মানে ফটোশপ ছাড়া অন্য কোনো সফটওয়্যার দিয়ে কেউ ব্র্যান্ডিং করছেন? অর্থাৎ ছবির উপরে লোগোটা লাগানোর ব্যাপারটা
ছবির উপরে নর্মালি বিক্রয়.কম দেখবেন যে ওদের সবগুলো ছবির উপরে ইয়াটা লাগায় দেয়, ওদের লোগোটা লাগায় দেয়। প্রথম আলো করে, তারপরে হচ্ছে প্রথম আলো করে। আর অনলাইনে মোটামুটি যারা অনেক ভালো অ্যাক্টিভ এবং মোটামুটি বাংলাদেশি অনলাইন জায়ান্ট যারা আছে, তারা কিন্তু ছবিতে ওদের ব্র্যান্ডিংটা করে, অর্থাৎ যাতে করে অন্য কেউ ছবিটা ইউজ করতে না পারে, আর যদি ইউজ করতে পারে সেই ক্ষেত্রে যেন ওদের কার্টিসিটা থাকে, অর্থাৎ ছবিটা যে ওদের মানুষজন যাতে বুঝতে পারে। তো এই ব্যাপারটা কি কেউ করতে পারছেন যে আসলে এটা করা সম্ভব কিনা? দেখেন এখানে কিন্তু আমি এই ছবিটার মধ্যে একটু ছোটখাটো ব্র্যান্ডিং করছিলাম, বাট হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না। দেখেন এইটা আমাদের লোগো, আমাদের একটা কনসার্নের লোগো, আইন এক্সটেরিয়র। তো কালকে রাতে যখন বাসে বসে টুকটাক কাজ করেছিলাম তখন জাস্ট এই ছবিটা বানানো, যাতে করে আপনাদের ক্লাসে দেখাতে পারি। এটা হয়তো অত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। চলেন দেখি আসলে আমরা ব্র্যান্ডিংটা কিভাবে করব। এটা তো আমরা এইমাত্র বানালাম এই ছবিটা, তাই না? এখানের এই অবজেক্ট অপশনটা থেকে আপনি জাস্ট এখান থেকে একটা ইমেজ টেনে নিয়ে আসতে পারেন। ওই ইমেজটাই হবে আপনার লোগো। দেখেন ছবিটা পিএনজি ছিল, দ্যাটস ওয়াই আপনার পুরো ছবিটা নষ্ট হয় নাই এবং আপনার ব্র্যান্ডিংটাও কিন্তু হয়ে যাচ্ছে। আপনি চাইলে ছবিটা স্ক্রিনের এখানে বসাতে পারেন, ইমেজের মাঝখানে বসাতে পারেন, উপরে বসাতে পারেন। ইনফ্যাক্ট আপনি চাইলে ছবিটা আরো অনেক বড় করেও দিতে পারেন। ছবিটার সাইজ আছে 210x52। আমরা এটা 500 করে দিই, ছবিটা বড় হয়ে যাবে। এখন অনেকে বলে যে ভাইয়া লোগো তো দিলাম ঠিক আছে, কিন্তু আমার ছবির সাবজেক্টটা নষ্ট হয়ে যাচ্ছে। ছবির সাবজেক্টটা ঠিক রাখার জন্য আপনি চাইলে এটাকে ব্লারও করতে পারেন, আর একটু হালকা করে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। এই অপশনটাও এই সফটওয়্যারটাতে থাকতেছে। আমি ওইভাবে স্পেসিফিকলি আপনাদের দেখাচ্ছি না এই কারণে, কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে আজকে আমাদের দিনটা। আপনারা অনেক বেশি এক্সস্টেড, যতটুকু দেখলাম আমি ক্লাসে সবাই ব্রেকের জন্য পাগল হয়েছিলেন। তো যদি কারো কোথাও আটকে যায় সামহাউ, আমাকে নক করতে পারেন, অথবা এই ভিডিওটা তো অনলাইনে থাকবেই, দেখতে তখন তুলনামূলকভাবে অনেক বেশি সুবিধা হবে। দেখেন এই ছবিটাতে আমি যেটা করলাম, আমার লোগোটা আমি অনেক ঝাপসা করে দিলাম, আপনি আরো ঝাপসা করতে পারেন, জাস্ট দেখাই যাচ্ছে না এখন। এটা হচ্ছে মানে অনলাইনে আপনার ইমেজ ব্র্যান্ডিংটা অনেক বেশি হাই করবে। আর আপনি একটা ছবি আজকে এডিট করে দিয়ে দিলেন প্রোডাক্টের ওখানে, মানে আপনার প্রোডাক্টে বা ক্লায়েন্টের ওখান থেকে ছবিটা চুরি হয়ে যেতে পারে, এবং চুরি হয়ে গিয়ে অন্য একটা মানুষ ইউজও করতে পারে। এটা একটা টাস্ক অ্যাকচুয়ালি। আসলে আপনি যখন অনলাইনে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে লোগোটা দিয়ে দিবে, বলবে যে প্রত্যেকটা ছবিতে তুমি আমার লোগোটা লাগাই দিবা, এবং ওটা যেন ব্র্যান্ডিং থাকে, এবং এমন হয় যেন মানুষজন ফিউচারে ইউজ না করতে পারে। আর কেউ যদি ইউজ করেও, তাহলে যেন ছবিটা বোঝা যায় যে ছবিটা আমার। এটা হচ্ছে ইমেজ ব্র্যান্ডিং এর ব্যাপারটা। দেখেন খুব ছোট করে ছবিটা খুব সুন্দর ভাবে আমি দিতে পারি চাইলে। জি, ব্লারের অপশনটা আছে, আমি আবার দেখা দিচ্ছি। হ্যাঁ ভাই, ওটা নিয়ে আসতেছি, সমস্যা নেই। আমার ছবিটা হয়ে গেল। নবীর আপু বলতেছিল যে ব্লাডটা কিভাবে করছিলাম, ব্লাডটা দেখি আসেন। হোমে থাকতে হবে আমার, ব্লারের ওই অপশনটা আনতে হলে দুই ভাবে করা যায় ব্লার। এক নাম্বার হচ্ছে আপনি টুলস ইউজ করে এখানে ইফেক্ট ব্রাশে গিয়ে এখান থেকে আপনি ব্লার নিয়ে নিতে পারেন, ব্লার লো, ব্লার হাই। এখান থেকে রেগুলার ব্লারটা নিলে আপনি আপনার এই পয়েন্টারটা দেখা যাচ্ছে না, পয়েন্টারটা কার্সরটা, এই কার্সরটা নিয়ে আপনি জাস্ট রাইট ক্লিক করে ধরে আপনি ব্লার করতে পারেন পুরো জায়গাটা যতটুকু আপনার দরকার। আপনি চাইলে পুরোটা ভাবে ব্লার করে নিতে পারেন। আবার যদি চান যে না ফাইন আমি এক ক্লিকে করব, আমার অল্প সময়ের মধ্যে করতে হবে, অল্প সময়ের মধ্যে করতে হলে জাস্ট এখানে হোমে যাব, হোম থেকে ফিল্টারের অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পরে রিজিয়ন আউট অফ ফোকাসে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট কিছুই না, আপনি আপনার পয়েন্টারটা ফিক্স করে দেন, আর এখান থেকে কতটুকু জায়গা আপনি ব্লার করবেন ততটুকু জায়গার এই সাইজ থেকে এখানে কমায় অথবা বাড়ায় নিতে পারেন। পিছনের দিকে নিয়ে গেলে আপনার ব্লাডটা বাড়বে, আর আমি যখন সামনের দিকে বা 100% নিয়ে যাব তখন ব্লাডটা কমে যাবে। এটা হচ্ছে ব্লারের ব্যাপারটা। হ্যাঁ, হোয়াইট করে মানে আচ্ছা আমি সার্কেলের মধ্যে করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি লম্বালম্বি ভাবে বা ভাবে করতে যাচ্ছেন, ঠিক আছে। দেখেন তাহলে যেখানে হরিজন্টাল উপরে একটা অপশন আছে, রেডিক্যাল দেখা যাচ্ছে। রেডিক্যালের পরে হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল টু, ভার্টিক্যাল টু। আমরা যখন হরিজন্টালে ক্লিক করব তখন সে কি হচ্ছে,
তখন সে লম্বালম্বি ভাবে ব্লার করতেছে। আচ্ছা আমি অন্য একটা ছবিতে দেখাই, এটা এখানে বোঝা যাবে না, কারণ হচ্ছে এই ছবিটা ব্ল্যাক, তো ব্লার করলে বোঝা যাচ্ছে না। আরেকটা ছবিতে দেখি আমরা, চলেন ক্যামেরাটাই দেখি। আমি যখন ব্লার করতে যাচ্ছি লম্বালম্বি ভাবে, এটাতে অলরেডি ব্লার করা। ছবিটা কার? এই ছবিটা যেই ভাইয়ার, উন ভাইয়া কে আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। চলে তাহলে এই ছবিটা ব্লার করি, ভাইয়ার ছবিটা ব্লার করি। রেডিকেল অর্থাৎ গোল করে ব্লার হচ্ছে ফেসটা, শুধু ফেসটা, বা আপনি যদি ফেসটা রেখে বাকিটা ব্লার করতে চান তাহলে এখানে ক্লিক করে শুধু ফেসটা ব্লার হচ্ছে। আর এখন দেখেন হরিজন্টালি আর ভার্টিক্যালির ব্যাপারটা, আমি যখন হরিজন্টাল দিচ্ছি সে সে আপনার পাশাপাশি ব্লার হচ্ছে, আর ভার্টিক্যাল দিলে সে লম্বালম্বি ভাবে হবে। অর্থাৎ সবাই কি বুঝতে পারতেছেন? যখন হরিজন্টাল দিচ্ছি তখন লম্বালম্বি ভাবে ব্লার হচ্ছে, যখন ভার্টিক্যালি দিচ্ছি তখন আড়াআড়ি হচ্ছে। এভাবে চাইলে আপনি ব্লারগুলো করে ফেলতে পারেন। আচ্ছা যাই হোক, আমি তাহলে কি অন্য টপিকে যাই বেটার? তাহলে আমার যেটা হবে যে আপনাদের তুলনামূলক সময়ও বাঁচবে আর আমার ক্লাসটাও শেষ হয়ে যাবে। আর নর্মালি ফটো এডিটিং এর ক্লাসগুলো নেওয়া আমার জন্য তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন মনে হয়, কারণ আমি এসিওর ক্লাস বা এসিওর ক্লাস নিতে বেশি পছন্দ করি। আচ্ছা যাই হোক, আসি ভাইয়া পরের অপশনটাতে। আমি তখন বলেছিলাম না যে বাল্ক ফটো এডিটিং, একসাথে অনেকগুলো ছবি রিসার্চ করা, যদি আপনি চান 500 ছবি রিসার্চ করতে চান ওটাও করতে পারবেন। ওইটা কিভাবে করে? আর শুধু এডিটিংটা না, শুধু এডিটিংটা না, আপনি ব্র্যান্ডিংটাও একসাথে করতে পারবেন। ওই ব্র্যান্ডিংটা এবং রিসাইজিং এর ব্যাপারটা ওইটা একসাথে করা সম্ভব। কিভাবে আমি ফটোস্কেপ দিয়ে দেখাচ্ছি। দেখেন ফটোস্কেপের এই অপশনটা হচ্ছে কম্বাইন অপশন, সরি ব্যাচ এডিটর অপশন। ব্যাচ এডিটর অপশনে ক্লিক করেন আপনি। আচ্ছা তার আগে বরং আমি আপনাদের দেখাই কি কি ছবিগুলো আমি একসাথে রিসাইজ করতে যাচ্ছি। দেখেন এখানে বেশ কিছু ছবি আমি নিয়ে আসছি। জাস্ট একটা ছবি, প্রত্যেকটা ছবি সেম সাইজ। এখানে এইটাও জাস্ট একটা ই-কমার্স ওয়েবসাইটের, ই-কমার্স পোর্টালের কিছু ছবি। নর্মালি ওরা আর কি ওদের ওয়েবসাইটে এই টাইপের প্রোডাক্টগুলো সেল করে। এগুলো সবগুলো আলাদা আলাদা ছবি। দেখেন ছবির সাইজটা দেখি শুধু আমি, চারশো বাই 404, তাই না? দেখা যাচ্ছে 400 বাই 404। এটা চাইলে আপনি ইজিলি 200 বাই 200 একসাথে করতে পারেন, অর্থাৎ সবগুলো ছবি এক সাইজ হয়ে যাবে একসাথে। চলেন দেখি। এই অ্যাড অপশনটা ক্লিক করেন, ফোল্ডারটা খুঁজে বের করেন, সবগুলো জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেলেন, ওপেন। মনে করে ছবিগুলো অবশ্যই সিলেক্ট করে নেবেন এখান থেকে। সবগুলো ছবি, যতগুলো ছবি আমি নিয়ে আসলাম এই সবগুলো ছবি একসাথে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল এ দিয়েও। আপনি কন্ট্রোল এ দিয়েও করতে পারবেন, আবার মাউসের কার্সর দিয়েও করা সম্ভব। আমি জাস্ট ওভাবেই ইয়া করলাম। তারপরে অ্যাড দেন, সরি ক্যান্সেল। তারপরে জাস্ট এখানে এসে অ্যাডজাস্ট ওয়াইড, অ্যাডজাস্ট হাইট, অর্থাৎ হাইট আর ওয়াইডের ব্যাপারে ধারণা আছে না? হাইটটা হচ্ছে ছবির হাইটটা, অর্থাৎ ছবিটা কতটুকু লম্বা, আর ওয়াইডটা হচ্ছে ছবিটার পাশের সাইজটা, এটা কতটুকু। অনেকে হয়তো জানেন, আমি তারপর সবাইকে বলে দিলাম। আচ্ছা দেখি, এখানে দেখেন ছবিটা চাইলে, এই ছবিটা চাইলে আমি খুব মানে এখানে আমি ফ্রেমও সিলেক্ট করে দিতে পারছি। অর্থাৎ এই ছবির কিন্তু কোনো ফ্রেম ছিল না। আপনারা কি খেয়াল করছিলেন এই ছবিগুলোর কোনো ফ্রেম নাই? ছবিটার কিন্তু কোনো ফ্রেম নাই। এখান থেকে আমি চাইলে একসাথে, সরি, আমি চাইলে ছবির ফ্রেম দিয়ে দিতে পারতেছি। এখান থেকে আমি চাইলে ছবির ফ্রেমটা দিয়ে দিতে পারতেছি। হাইট এবং ওয়াইডটা ঠিক করে দিতে পারছি। যেমন এখানে ওয়াইডটা 100 দেওয়া আছে, আমাদের ওয়াইডটা ছিল সম্ভবত
404, তাই না? আচ্ছা আমি এখানে হোয়াইটটা 200 দিয়ে দিই। আর যদি ওই যে বললাম না যে ছবির ব্র্যান্ডিংটাও আপনি এখানে করা সম্ভব, ওই ব্র্যান্ডিংটাও আপনি চাইলে এখানে করতে পারতেছেন। একটু খেয়াল করবেন ভাইয়া, এখানেও একটা অবজেক্ট অপশন আছে, ফিল্টার অবজেক্ট, উপরের দিকে হোমের পাশে দেখা যাচ্ছে। অবজেক্টে গিয়ে যে একটা ছবি এখানে সিলেক্ট করে এখান থেকে গিয়ে ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসেন। আচ্ছা যখন আমি এই হোয়াইটটা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ আগে ছিল 400, আমি জাস্ট এখানে 200 করে দিচ্ছি, তখন জাস্ট কনভার্ট অল দিয়ে দেন, আপনার ছবিগুলো সাইজে ছোট হয়ে যাবে, অর্থাৎ হোয়াইটটা আপনার আপনি যে হোয়াইটটা চাচ্ছেন ওই হোয়াইটটা হয়ে যাবে। কনভার্ট অল দিয়ে জাস্ট সেভ দেন। আচ্ছা দেখি ছবিগুলো কি, মানে আলটিমেটলি ছবিগুলো শেষমেশ কি হইলো। দেখেন আউটপুটটা চলে আসছে। এই যে ছবিগুলোর সাইজগুলো ছিল 400x404, আর এখানে এখানে হচ্ছে 200x223, অর্থাৎ আমি চাইলে একসাথে সবগুলো ছবি এখান থেকে ইজিলি এডিট করতে পারতেছি, এবং ব্র্যান্ডিংটাও এটার মাধ্যমে করা সম্ভব। যদিও আমি দেখাতে পারলাম না, শুধুমাত্র জাস্ট ওই লোগোটা আসতেছে না সম্ভবত এই ভার্সনটাতে, এই ইয়াটা নাই, হাইটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা দেখাচ্ছি তার। যখন হাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আপনার নির্দিষ্টভাবে ওখানে গিয়ে জাস্ট আবার নতুন করে হোয়াইটটা আপনার চেঞ্জ করতে হবে। অ্যাডজাস্ট হাইট, আপনি এলে এখান থেকে হাইটটা চেঞ্জ করে দিতে পারেন। যদি 200 করতে চান 200, একসাথে কনভার্ট অল দিয়ে দেন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সেভ। একসাথে দুইটা করা যাবে না, এতটা সহজ এখনো হয় নাই সফটওয়্যারটা। হ্যাঁ, এটা হচ্ছে বাল্ক এডিটের ব্যাপারটা। বাল্ক এডিটটা আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা কোশ্চেনটা সবাই শেষেও করতে পারেন, আমি একসাথে অ্যান্সারগুলো দিয়ে দিব। এখন জাস্ট আরেকটা ব্যাপার, আরেকটা ইয়ে আছে। নর্মালি আমরা যখন অনলাইনে অনেক অনেক ছবি দিই, স্পেশালি ফেসবুকে, যে এমন অনেক বেশি ছবি শেয়ার হয় ফেসবুকে, যে ছবিগুলো দেখা যায় যে স্পেশালি ওই দিন আমি ইয়োলোর ফ্যান পেজটা দেখতেছিলাম, ওদের ফ্যান পেজে এরকম একটা ছবি শেয়ার হচ্ছিল। ছবিটা হচ্ছে এমন এমন অর্থাৎ পুরো একটা মডেলের যে ছবিগুলো আছে সবগুলো ছবি প্রমোশনে ইউজ করা। অর্থাৎ এখানে সে এই যে জ্যাকেটটা দেখতেছি আমরা, সেই জ্যাকেটটাও সেল করে, সে তার পরনে যে জুতাটা আছে এই জুতাটাও সে সেল করে, আবার এখানের যে মানে যে জিন্সটা সে পরে আছে এইটাও সে সেল করে। কিন্তু একটা ছবির মধ্যে এই সবগুলো জিনিস নিয়ে আসাটা অনেক বেশি টাফ, তাই না? তো এই জন্য দেখা যায় যে ওরা একটা ছবির মধ্যে এরকম তিনটা জিনিস নিয়ে আসে, অর্থাৎ জুতাটাও থাকতেছে, জ্যাকেটটাও থাকতেছে, আর জিন্সটা তো আমরা এখানেই দেখতেছি। এই ছবিগুলো কি কেউ তৈরি করছেন কিনা, বা তৈরি করা কারো মানে কতটুকু সময়ের মধ্যে তৈরি করতে পারছেন, যদি কেউ বলতেন আমারে, মানে কতটুকু সময়, কতক্ষণ লাগে এই ছবিটা তৈরি করতে? পাওয়ার পয়েন্ট আর হচ্ছে মানে ইয়াটা ছাড়া, কি বলে ওটা, ফটোশপটা ছাড়া 1 মিনিট। কার নেক্সটে দেখা হবে। যাই হোক, তো এই ছবিগুলো আমরা খুব সহজেই কিন্তু জাস্ট ফটোস্কেপের মাধ্যমে এডিট করতে পারি, পেজ এডিটরের মাধ্যমে। আপনি পেজ এডিটরে যান, জাস্ট এখানে এতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনের মধ্যে আপনি প্রত্যেকটা অপশনের মধ্যে থেকে আপনি ছবিগুলো সিলেক্ট করে নিয়ে আসেন, জাস্ট আর কিছুই না। এভাবে আলাদা আলাদাভাবে ছবি এখানে আলাদা আলাদাভাবে আপনি ওইভাবে ছবিগুলো নিয়ে তৈরি করতে পারছেন একটা ছবি খুব সহজেই, খুবই অল্প সময়। আর এই জিনিসটা নর্মালি কাদের দরকার জানেন? যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, স্পেশালি ফেসবুকে কাজ করে।
অনলাইনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিন্তু অনেক কাজ আছে, সবাই কি জানেন ওইটা? ফেসবুক পেজ, শুধুমাত্র ফেসবুক পেজ চালানোর জন্য মানুষ আপনাকে টাকা দিবে, এই ব্যাপারটা সম্পর্কে কারো ধারণা আছে? ওডেক্সেই আপনি এমন অনেক কাজ পাবেন যেখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শুধুমাত্র ফেসবুক পেজটা চালানোর জন্য বা ফেসবুকের পেজের প্রমোশনগুলো হ্যান্ডেল করার জন্য আপনি কাজ পাবেন। আসবে একজন সম্ভবত আমাদের এই প্রোগ্রামে, আশিক। ও অনলাইনে এই কাজগুলো করতেছে, শুধুমাত্র জাস্ট ফেসবুকের প্রমোশনগুলো ম্যানেজ করতেছে, আর কোনো কাজ করতেছে না। তারপরও মেবি আল্লাহর মতো অনেক ভালো ইনকাম করতেছে সম্ভবত, যতটুকু শুনছি আমি। ও লাস্ট মাসেই মনে হয় মানে হাজারখানেক ডলার ইনকাম করছে। সো এই টুকটাক ব্যাপারগুলো দেখা যায় যে নর্মালি তাদের জন্য অনেক বেশি ভালো হয়, যারা সোশ্যাল পেজ বা সোশ্যাল অ্যাডগুলো ম্যানেজ করেন তাদের জন্য। আচ্ছা, যে অ্যাডটা আমি দেখাইলাম সবাই রে, আসেন এইটা বানায় দেখাই। এই দেখেন, এই যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটের মাধ্যমে খুব সহজেই অ্যাডটা বানানো সম্ভব। জাস্ট প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি মূল ছবিটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে মূল ছবিটা নাই। হ্যাঁ, কিন্তু এই রিয়াল ছবিটা থাকার কথা ছিল। আচ্ছা যাই হোক, এই রিয়াল ছবিটা থাকার কথা ছিল। আচ্ছা এনিওয়েজ, আমি দেখাই। টেন মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, মূল ছবিটা সামহাও মিসিং দেখাচ্ছে এখান থেকে। তো এক্স্যাক্টলি আপনি যখন একটা এই ছবিটা এডিট করতে যাবেন, এই ছবিটা দেখেন এডিট করার জন্য খুব কঠিন কিছু না। আমি জাস্ট এখান থেকে মূল ছবিটা নিয়ে আমি এডিট করতে পারতেছি। আগে ছবিটা কেটে ফেলি, ক্রপ ক্রপ করার পরে জাস্ট উপরে আর নিচের অংশ, অর্থাৎ আমি যদি জুতাটা ফোকাস করতে চাই, তাহলে আমি এই অংশটা ধরে আলাদাভাবে ক্রপ করে ফেলি। আর এখানে দেখেন সেভ ক্রপটেড এরিয়া, অর্থাৎ পুরো ছবিটা আমার কেটে না ফেললেও হচ্ছে। অর্থাৎ সেভ ক্রপটেড এরিয়া দিয়ে এই ছবির একটা নাম দিয়ে আপনি সেভ করতে পারেন এখানেই। ওকে, আর ঠিক এটা ধরে এই উপরের অংশটাও আপনি ক্রপ করে আলাদাভাবে ক্রপ করে নিতে পারতেছেন। এইটাও এখান থেকেই সম্ভব, অর্থাৎ সেভ ক্রপটেড এরিয়া, এখানে নাম্বার 3 সেভ। ওকে, এটা সিলেক্ট করে জাস্ট আমার পুরো ছবিটাকে নিয়ে আবার চলে আসছে। আমি ওই ছবিটা সেভ করে রেখেছি, দেখছি আমি। আচ্ছা, আচ্ছা, এই ছবিটা অনেক বড় হওয়ার দরকার ছিল, বাট ছবিটা ওইরকম ভাবে বড় হয় নাই। তো ওই ছবিটা বড় একটা, আচ্ছা আমরা বেটার অনলাইন থেকে একটা ছবি নিয়ে এসে ওইটা এডিট করি। হ্যাঁ হ্যাঁ, কোটা, এটা 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 ছোট হয়ে যাবে, একটু বড় টাইপের ছবি লাগবে। এরা ইউজ করি, সহজ হবে।
ছবির সাইজটা অনেক ছোট হয়ে গেছে, তো ছবির সাইজটা বড় করে নিতে হবে আর কি আমাদের। হ্যাঁ, আপনি লোগো চাইলে লোগো এখানে সেভ করতে পারতেছেন, অর্থাৎ ছবিটা যখন আমি সেভ দিয়ে দিচ্ছি, ছবিটা যখন আমি সেভ করে ফেলতেছি, এটা পেজ নামে সেভ হচ্ছে, তখন আপনি এডিটরে গিয়ে আবার এই সেভ ছবিটা পাচ্ছেন, ফটোস্কেপের এডিটরে গিয়ে সেভ ছবিটা পাচ্ছেন, তখন আপনি চাইলেই এটাকে ইজিলি লোগোটা ব্র্যান্ডিংটা করে ফেলতে পারেন। আচ্ছা, আমার আজকে ফাইনাল টাস্ক, এটা তো আমরা তো বাল্ক এডিটিং আর এই অনলাইন প্রমোশনাল ব্যবহারের জন্য যে ছবিগুলো তৈরি করা হয় ওই ছবিগুলো মানে বানানোটা শিখলাম। এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে জাস্ট আমাদের কাজ হবে যে একসাথে যে অ্যানিমেটেড গিফট যে ছবিগুলো আমরা তৈরি করি, অ্যানিমেটেড গিফট অনলাইনে অ্যাডগুলোর মধ্যে আমরা যে ছবিগুলো দেখি, ওই ওই ছবিগুলো মানুষ মানে ওই ছবিগুলো কিভাবে বানায় বা কিভাবে করে, সাহিল ভাই বলতেছিল তখন। আচ্ছা আচ্ছা, দেখি ওইটা আসলে কিভাবে করে। আমি মানে গতকালকে আপনাদের ক্লাসে দেখানোর জন্য একটা একটা করছিলাম, তো ওই জিনিসটা আসেন দেখি। খুব সহজে অল্প সময়ের মধ্যেই করা সম্ভব। দেখেন ছবিটা ঘুরতেছে, অর্থাৎ মানে একটা সেম ছবি, ওই মানে কয়েকটা সেম ছবি, প্রত্যেকটা ছবিগুলো আলাদাভাবে আলাদাভাবে ঘুরতেছে। এই এই ছবি এই রকমের অ্যাডগুলো নর্মালি দেখা যায় কোথায় দেখেন? অনলাইনে ওয়েবসাইটগুলোতে, স্পেশালি নিউজ পোর্টালগুলোতে অ্যাডগুলো এই টাইপের অ্যাড দেখা যায় না? দেখছেন না অনেকেই? এই ছবিটা তো ভাই এটা তো বিক্রি ডট কমে দেওয়া যাবে না, বাট বিক্রি ডট কমের ওয়েবসাইটে ইউজ করা যাবে। আপনি কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে এটা তাদের ডেভেলপারটা ঠিক করবে। আপনি যদি অ্যানিমেটেড গিফটটা বানায় ওদের দিতে পারেন তাহলে ও চাইলে ইউজ করতে পারবে, বাট ওদের ওয়েবসাইটগুলোতে আপনি যখন প্রোডাক্ট সেল করতে যান তখন অ্যানিমেটেড গিফটটা সাপোর্ট করবে না, মানে জেপিজি আর পেজি ছাড়া সাপোর্ট করবে না অন্য কোনো কিছু। দেখেন আরেকটা অ্যাড দেখি, এইটা কি বানানো সম্ভব? এই মানে এই অ্যাডটা কি বানানো সম্ভব? কতক্ষণ লাগবে বানাইতে? এই অ্যাডটা বানাইতে কার কতক্ষণ লাগবে? আচ্ছা চলে দেখি এটা কিভাবে বানায়। প্রথমে যেটা হচ্ছে যে আমি যখন একটা আমি যখন একটা ভিউ করলাম তখন আমার কয়েকটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে ছবিগুলো, অর্থাৎ শার্ট, এই প্রত্যেকটা শার্ট, প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রোডাক্টের যে ইয়াগুলো, এই জিনিস প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এইগুলো, আর পেছনে হচ্ছে শপ ডট ব্ল্যাক এর যে লোগো, এগুলো ছাড়া আর আমার অন্য কোনো কিছু লাগতেছে না, তাই না? তো যখন আমি কোনো কিছু বানাতে যাব তখন আমার আগে জানতে হবে যে আসলে আমার সাইজটা কত হবে, আমার ওই গিফের সাইজটা কত হবে, তাই না? মানে আমার যে আমি যে অ্যাডটা বানাচ্ছি বা যে ব্যানারটা বানাচ্ছি, গিফট ব্যানারটা বানাচ্ছি, ওই ব্যানারটার সাইজটা কত হবে। দেখেন আমি জাস্ট এমনি এই একটা ছবি নামা রাখছিলাম, এমনিতেই এই সাইজের বানানোর চেষ্টা করবো হয়তো আমরা। চলেন আগে প্রথমে এটাকে ওপেন করি ফটোস্কেপে। ফটোস্কেপ ওপেন করার পরে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তখনই চেঞ্জ করবেন যখন কিনা আপনার প্রোডাক্টগুলোর ছবি, অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে এই প্রোডাক্টগুলোর ছবি পিএনজি হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডলেস ছবি হবে। তখন চাইলে আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন, যেহেতু আপনার মানে প্রোডাক্টগুলোর, আমাদের প্রোডাক্টগুলোর সবগুলো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ছাড়া নাই, অর্থাৎ এখানে জুতার ব্যাকগ্রাউন্ডটা সাদা, আবার এই শার্টের ব্যাকগ্রাউন্ডটা সাদা না, অর্থাৎ এটা পিএনজি ছবি। ঠিক তেমনি এখানে যে ঘড়ি যেটা দেখা যাচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটাও সাদা। সো আমাদের যে ব্যানারটা বানাতে হচ্ছে এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখেই বানাতে হবে। হ্যাঁ, এমনি জাস্ট আপনাদের জন্য বানানো হয়েছে, এগুলো সেল করতেছি না ভাই আপাতত, এমনি অনেক ব্যস্ত অন্য কিছু নিয়ে। আচ্ছা আচ্ছা চলে, যেহেতু আমাদের দেখেন এই ছবির একটু ডার্ক মনে হচ্ছে না?
মনে হচ্ছে না একটু অ্যাশ কালার টাইপের? আপনি চাইলে জাস্ট ছবিটার ইয়াটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমরা যখন সাদা করে ফেলবো, সাদা করার জন্য জাস্ট পেইন্ট ব্রাশে যান, মুছে ফেলেন সবকিছু। সরি ভাইয়া, ছবিটা ঠিক রেখে পিছনের ব্যাকগ্রাউন্ড মোছা, ওইটা একদম ক্লাসে শেষে শেষ। আমি এটা শেষ করি, তারপরে দেখাচ্ছি আপনাকে। আমি জাস্ট যেটা করলাম, আমি জাস্ট সরাসরি আপনাকে দেখাই দিলাম। চাইলে আমি জাস্ট একটা সাদা ছবি না মানে ডাউনলোড করে ওইটাকে কিন্তু এই সাইজে কেটে নিয়ে আমি করতে পারতাম। চাইলে একটা সাদা ছবি ডাউনলোড করে ওই সাদা ছবিটার পেছনের অংশটাতে মানে ওই সাদা সাদা ছবিটার এই সাইজের রিসাইজ করেও কিন্তু চাইলে আমি করতে পারতাম। আমি জাস্ট আপনাকে শুরু থেকে দেখাচ্ছি কিভাবে আমি করব। এই ছবিটা হলো না, আপনি যদি চান এটার একটু ডিজাইন করে দিতে পারেন, এটার একটা মার্জিন দিতে পারেন। আমি ছোট একটা মার্জিন দিয়ে দিলাম। মার্জিন চাইলে একটা ফ্রেমও ইউজ করা যায়, ফ্রেমটাও ইউজ করলাম। এখন যেটা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ছবিটাকে একটা সেভ করব, একবার সেভ করব। সেভ, দেখেন সেভ করার পরে আমার কি করতে হবে, আমার তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রোডাক্ট তৈরি করা আছে, তাই না? ওখানে দেখছিলেন সবাই, এই যে এখানে যে আমি এখানে যে ওপেন করলাম, এই যে ঘড়িটা আছে, সানগ্লাসটা আছে, শার্টটা আছে, আর জুতাটা আছে, স্যান্ডেলটা আছে, ইভেন সব কিছুই আছে। চলেন তাহলে বাকি জিনিসগুলো কিভাবে করে। জাস্ট এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করেন, ছবিটা ওপেন করেন, ওখান থেকে প্রথম কি ছিল, শার্ট ছিল ওটাতে। আচ্ছা, এটাতে প্রথম শার্ট দিই। এই ছবিটাকে সেভ করেন। আমি ব্যানার ওয়ান নামে জাস্ট ছবিটাকে সেভ করলাম। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো এখানে, টি শার্ট। সেম ভাবে এই ছবিটা আবার সেভ করবো, বাট এটার নাম হবে ব্যানার টু। এইভাবে বাকি সবগুলো, অর্থাৎ বাকি সবগুলো যতগুলো প্রোডাক্ট আছে ওয়ান বাই ওয়ান এক একটা করে প্রোডাক্ট নিয়ে আসবো, আর একবার একবার করে সেভ দিব। এটা 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 ইয়াটা কয় নাম্বার হবে? ব্যানার থ্রি। ফাইনালি ঘড়ি। ও সরি, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। মাথায় রাখবেন যাতে করে আর কি প্রোডাক্টগুলো কোনোটা থেকে মানে কোথাও থেকে কোথাও না সরে যায়, অর্থাৎ আপনি যেখানে ছবিগুলো সেভ করতেছেন ওখানে যেন ওই জিনিসটা ভাবে সেভ হয়। দেখেন এটা হবে 5।
আর এখন মানে যে জিনিসটা করবো ফাইনালি জাস্ট আমি আমার লোগোটা বসিয়ে দিব ওখানে। দেখেন এখানে ব্যানারের মধ্যে টোটাল আমি 6টা ব্যানার তৈরি করছি না। এখন জাস্ট আমার কাজ হবে শুধু জাস্ট ফটোস্কেপে যাওয়া, ফটোস্কেপে গিয়ে জাস্ট এই অ্যানিমেটেড গিফের এখানে ক্লিক করে জাস্ট অ্যাড করেন, অ্যাড ফটো। এখানে আসছে জাস্ট সবগুলো ছবি ধরেন, ওপেন দেন। দুইটা ঘড়ি আর ইয়াটা একসাথে আসছে। আচ্ছা ওইটা এডিট করে নতুন করে আবার বানাতে হবে। ঘড়ি আর জুতা দুটো একসাথে আসছে। হ্যাঁ সেভের সময় একটু সমস্যা ছিল। এখন হ্যাঁ এটাই একটার পর একটা করতে পারেন। স্লাইড আপ, স্লাইড লেফট। এটাকে ভিডিও করতে চান? এটা ভিডিও করে কি করবেন? শুধু ভিডিও আকারে হবে, শুধু ভিডিও আকারে করতে হলে তো তাহলে এই স্ক্রিন ক্যাপচারের সফটওয়্যারটা নিয়ে এটা দিয়ে ভিডিও করে ফেলেন, তাহলেই তো হচ্ছে। এটা ছাড়া তো আর আমার কোনো অপশন দেখতেছি না আমি। ভিডিও করে মানে কি কি ধরনের মানে কি করতে যাচ্ছিলেন আর কি ভিডিওটা করে? আচ্ছা আচ্ছা, মানে ফ্ল্যাশ টাইপের কিছু করতে যাচ্ছেন, ফ্ল্যাশ বানাতে যাচ্ছেন। ওইটা তো ভাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনার একটা ফ্ল্যাশ তৈরি করতে অনেক টাইম লাগবে। অনলাইনে কিছু ফ্ল্যাশ মেকার আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন, বাট ফ্ল্যাশ তৈরি করতে অনেক সময় লাগবে কিন্তু। আচ্ছা যাই হোক, এটা ছিল আমার মোটামুটি ফটো এডিটিং এর মধ্যে টোটাল ক্লাসটা। আর দ্যাটস ইট। আর আপনার যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা ফাইনালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ব্যাপারটা দিয়ে শেষ করতেছি। বাল্ক ইমেজ গুলো ভাই বুঝি নাই। অনেকগুলো ইমেজ একসাথে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব? আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটা কিন্তু খুবই এটা আপনারাও জানেন, আমি মানে আপনারা অনেকেই হয়তো জানেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে ওইটা দেখাই। কিন্তু নর্মালি ফটোশপ দিয়ে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় খুব ভালো হবে। আর যদি আপনার ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডে একটা থাকে, যে কোনো একটা, তাহলে ওটা আপনি মানে কি বলে ওটাকে পাওয়ার পয়েন্ট দিয়ে চেঞ্জ করতে পারবেন। আমি পাওয়ার পয়েন্টে চেঞ্জ করার অপশনটা দেখাই দিচ্ছি। এটা ছাড়া আপাতত আমার এটার জন্য কোনো ভালো সলিউশন নাই, ফটোস্কেপে করা যাবে না। মেহেদি যেটা দিয়ে দিছিল ওইটা হচ্ছে অনলাইনে আপনি যদি আপলোড করেন তাহলে ওটা চেঞ্জ করে দিবে। ওইটা আজকে আসলে আমি দেখাতে পারতেছি না, দুঃখিত। বাট আমি হয়তোবা 2010-এর যে মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা আসছে ওইটা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওইটা আসেন, ওইটা দেখি। এই যে যেমন এই ঘড়ির ব্যাকগ্রাউন্ডটা আসে না, এইটা আপনি সাদাটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা আমি এখনই চেঞ্জ করে দেখাতে পারবো ইনস্ট্যান্টলি। কিন্তু আপনার যদি ব্যাকগ্রাউন্ডে 2টা বা 3টা থাকে তাহলে এটা সম্ভব না। 2টা বা 3টা কালার থাকে তাহলে অনেক টাইম লাগবে করতে। দেখেন ছবিটা কপি করি, পাওয়ার পয়েন্ট ওপেন করেন। কঠিন ছবি নিলে তো অনেক সময় লাগবে ভাই। এখন বোঝা যাচ্ছে না এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? দেখেন ছবিটা সিলেক্ট করে রাখেন, ফরম্যাটে ক্লিক করেন। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে ইমেজটা আসবে। আশ মাদি এখানে কি 2007 দেওয়া, 11 দেওয়া? সরি,
হ্যাঁ, তো আমরা ফরম্যাটে ক্লিক করব, ছবিটাকে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করব, কালারে আসবো, কালার আসার পরে জাস্ট সেট অ্যাজ ট্রান্সপারেন্ট কালার। আপনি ট্রান্সপারেন্ট কালার যেই কালারটা সরাই ফেলতে চান বা যেই কালারটা নিয়ে যেতে চান ওই কালারের উপরে আপনি আপনার কার্সরটা ক্লিক করবেন, চলে যাবে, ছবিটা পিএনজি হয়ে গেছে। পিএনজি হয় না, এখনো কিছু হয় না, এটা পাওয়ার পয়েন্ট ফরম্যাটে আছে। আপনি ছবিটাকে ধরেন, রাইট ক্লিক করেন, সেভ অ্যাজ পিকচার দেন। অবশ্যই মনে রাখবেন এটা যেন পিএনজি দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা ডেস্কটপে সেভ করেছে। দেখেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আগে যে ছবিটা ওপেন করা হয়েছিল ওই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড ছিল, এটাতে কোনো, আগে যে ছবিটা ওপেন করা হয়েছিল এটাতে ব্যাকগ্রাউন্ড ছিল, আর এখন আমি যেটা ওপেন করছি ওটাতে ব্যাকগ্রাউন্ড নাই। এইভাবে হয়তোবা ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন চাইলে, সম্ভব। ফটোস্কেপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব না, আর করতে চাইলেও সময় লাগবে। ব্যানারগুলো আপনি জেপিজিতে সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা কালার, যদি সাদা হয় সাদা চলে যাবে, লাল হয় লাল চলে যাবে, কালো হয় কালো চলে যাবে, বাট পেছনে যদি 10-12টা থাকে তাহলে চেঞ্জ করা সম্ভব না। ফটোশপ, ইলাস্ট্রেটর আপনি ইউজ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ফেসবুকে ওটা আপলোড করতে যাচ্ছেন, ফেসবুকে একটার পর একটা, তাহলে তো জাস্ট এমনি ফেসবুকে যেভাবে আমরা আপলোড করি, অর্থাৎ অ্যালবাম আপলোড করি, ওইভাবে আপলোড করবেন 1 by 1। ও ফেসবুকে তো আপনার অ্যানিমেটেড মানে গিফট তো ফেসবুক সাপোর্ট করে না, এটা সাপোর্টেড না। অন্য যেসব ওয়েবসাইট, যেমন আমাদের যে ওয়েবসাইট, না আমাদের একটা ব্লগ আছে ওটাতে যেমন একটা করা আছে, আমি করছিলাম, দেখাই, এখানে যেমন পোস্টের মধ্যে একটা আছে ওই যে আইনেক্সটেরিয়ার, ওইটা দ্বারা সম্ভব, কিন্তু আপনার ফেসবুক তো গিফট সাপোর্ট করে না, সো ফেসবুকে তো ওইটা আপনি চাইলে করতে পারবেন না। যেমন এই যে এইটা অনলাইনে, যেটা যেটা হচ্ছে আপনি ওয়েবসাইটগুলোতে ইউজ করতে পারছেন, ফেসবুকে সম্ভব না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে ফেলি না? জি, ফটোস্কেপে বাংলা সাপোর্ট করে না, ফটোস্কেপে আপনি বাংলা লিখতে পারবেন না, বাট ইংলিশ লিখতে পারবেন। বাংলায় নামের কোনো ছবিও করা সম্ভব না, অর্থাৎ বাংলা নামে যে ছবিটা আছে, যে ছবিটার নাম দেওয়া আছে, হয়তো ধরলাম আমি বাংলা ইমতিয়াজ লিখে একটা ছবি সেভ করে রাখছি, ওইটা আপনার ফটোস্কেপে ওপেনই হবে না, অবশ্যই ইংলিশে থাকতে হবে নামটা, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। একটু সবাই বসেন, আর মেবি 5 মিনিট কথা বলবে, তারপরে বেরো যাচ্ছে।